নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প বেণুগোপালের নতুন সংসার, কলমে উজ্জ্বল সংযুক্তা। বেণুগোপাল ষাটোর্ধ্ব বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসে। বিপত্নিক বেণুগোপালের এছাড়া উপায় নেই। প্রথম স্ত্রী বিয়োগের পরে বেশ কয়েকটা বছর পেরিয়ে গেছিল। প্রথমে ভেবেছিল সুগন্ধার স্মৃতিতেই বাকি জীবনটা কেটে যাবে। তাছাড়া দুই বিবাহিত কন্যারাই বৃদ্ধ বয়সে দেখাশোনার দায় দায়িত্ব নেবে, কিন্তু সেই আশায় ধূলিসাৎ। তারা নিজের সংসার নিয়ে এতটাই ব্যস্ত যে বাবার প্রতি নজর দেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। একাকিত্ব জীবনে হাঁপিয়ে ওঠে একটা সময়ের পর বেণুগোপাল প্রথম জীবনে ভারতীয় রেল বিভাগে উচ্চ পদে কর্মরত ছিল। নিজের যোগ্যতায় সে একটি বিশেষ স্থান থেকে কর্মবিরতির পরে বাড়ি ফিরে আসে। ততদিনে পত্নী বিয়োগের অনেকটাই ভেঙে পড়েছিলেন। চাকরিরত অবস্থায় থাকাকালীন সংসারের সমস্ত কর্তব্য পালন করে গেছেন হাসি মুখে। সাথে ছিলেন সহধর্মিণী সুগন্ধার নিরলস সহযোগিতা। চাকরি থাকা অবস্থাতেই প্রিয় পত্নী সুগন্ধা মারণ কর্কট রোগে আক্রান্ত হয়। দীর্ঘ চিকিৎসার পরও বেণুগোপাল তার সহধর্মিণীকে ফিরিয়ে আনতে সক্ষম হয়নি। প্রিয় পত্নীর মৃত্যুতে রীতিমতো ভেঙে পড়েছিলেন। তখনও চাকরির সময়কাল থেকে গেছিল অনেকটাই। নিজের সমস্ত আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে চাকরির শেষ সময় পর্যন্ত একাকী সংসারে থেকে চাকরি থেকে অবসর নেয়। দুই মেয়েকে আগেই গৃহস্থী করেছিলেন। তারা তাদের সংসার নিয়ে ব্যস্ত ছিল। এদিকে কয়েক বছর হলো পত্নী বিয়োগের কারণে কিছুটা অবসাদে ভুগছিলেন। মেয়েদের নিজের সংসার ধর্ম ছেড়ে বাবার প্রতি নজর দেওয়াটা সম্ভব ছিল না। এমন অবস্থায় এক বন্ধুর প্রস্তাবে শেষ জীবনে অহম সিদ্ধান্ত নিয়েই ফেললেন। বেণুগোপালদের একটি বন্ধু দল ছিল। তাদের সাথে সন্ধ্যায় বেশ কিছুক্ষণ আড্ডায় খানিকটা সময় কেটে যেত। বন্ধুদের কাছে বেণুগোপালের সমস্যা লুকোনো ছিল না। তার বিশাল সম্পত্তির সাথে সরকারি মোটা পেনশন থাকার কারণে কয়েকজন যেমন ঈর্ষান্বিত ছিলেন, তেমনই দু একজন বন্ধু তার এই বয়সে একাকিত্বে ব্যথিত ছিলেন। এই সময় একদিন প্রিয় বন্ধু রজত একাকী ডেকে নিয়ে বলেন, ভায়া বেণু, তোর অবস্থা দেখে ভবিষ্যতে নিজের পরিণতিটা মনে করে আতঙ্কে চমকে উঠতে হয়। যাই হোক, তোর শারীরিক অবস্থা এখনও যেমন আছে তাতে আর একবার নিজের জন্য ভাবতে পারিস। বেণুগোপাল কিছুটা চিন্তন করে বলে, এই বয়সে নিজের জন্য ভাবলে সামাজিক মাধ্যমে ভালো চোখে নেবে। তাছাড়া মেয়েরাও বিরূপ হয়ে যাবে, আর এই সমস্ত দিকগুলোও দেখে ভয় হয়। রজত মৃদু হেসে বলে, ভায়া বেণু, এই শরীরটা যতদিন আছে নিজের জন্যই ভাবতে হবে। এখন তোর দিকে ফিরে তাকানোর মতো কেউ নেই। তোর সমস্ত দায়বদ্ধতা শেষ হয়ে গেছে বলতে হয়। একাকী জীবনের যন্ত্রণা সহ্য করাও কঠিন। তাই বলছিলাম সবাইকে আড়াল করে নিজের জন্য ফিরে দেখতে। তাতে যে কটা দিন পরমায়ুম আছে আনন্দের সাথে জীবন নির্বাহ করতে পারবি। বেণুর মনের ভিতর লুকিয়ে থাকা ঈপ্সিত আকাঙ্ক্ষাটা পুনরায় জীবিত হয়ে ওঠে। তথাপি বলে, এই ষাটোর্ধ্ব বৃদ্ধের জীবন কোনো নারীর শীতল বাড়িতে সিঞ্চিত করতে কি এগিয়ে আসবে? এমন ভাবনা অতিরঞ্জিত ছাড়া আর কী হতে পারে? যে আসবে সে সম্পত্তির লোভে আসবে, তখন হয়তো জীবনটা আরও দুর্বিষহ হয়ে উঠবে না? কে বলতে পারে রজত? রজত মৌন থেকে ক্ষণিক চিন্তা করে বলে, কথাটা একেবারে ফেলে দেওয়ার মতোও নয়। তবে কি বলতো, আশায় বাঁচে চাষা। সবাই যে খারাপ হবে এমনটাও তো নয়। সব নারী লোভী হয় না, এটাও যেমন সত্য, তেমন দুষ্টু নারীরও অভাব নেই এই সংসারে। তোর যদি মনের ভিতরে সামান্য ইচ্ছেটুকু থাকে, তাহলে আমার চেনাশোনা একটি মেয়ে আছে, কথা এগিয়ে নিতে পারি। বেণুগোপাল মৌনিতা অবলম্বন করেই মন দিয়েই রজতের কথা শুনে যাচ্ছিল। সেটা রজত দেখে কথা এগিয়ে নিয়ে চলে যে মেয়েটি আমার সম্পর্কের ভিতরে। খুব ভালো সংসারী মেয়ে, জীবনে একটা বিরাট ধোঁকা খাওয়ার পরে ভাইয়ের সংসারে মুখ বুজে পড়ে আছে। বাবা মা গত হয়েছেন বেশ কয়েক বছর হলো। পড়াশোনাতেও তেমন শিক্ষিত নয়, তার কারণ ভাইদের সংসারে কাজের মাসির মতো দিনরাত খেটে চলেছে। সাথে তো মুখঝামটা এক্সট্রা পাওনা। মেয়েটি এককালে দেখতে সুন্দরী ছিল, তার প্রমাণ এখনও পাওয়া যায়। বয়স এই 40-এর কোটায় হবে, শরীরের বাঁধন এমন যে এখনও যুবকদেরও নজর কাড়ে। এখনও যেমন সুন্দরী তেমনই তার শারীরিক সৌষ্ঠব। তবে মন মরে গেছে একটা জঘন্য ছেলের হাত ধরে। এতক্ষণ রজতের কথাগুলো মন দিয়ে শুনে যাচ্ছিল।
রজত থামতেই বলল, কেন মন মরে যাওয়ার কারণ? সবার সংসার সুখের হয় না, এটা যেমন সত্যি, মন মরে যাওয়াটাও এমন কারণও হতে পারে। আমি শুনতে চাই মেয়েটির সম্বন্ধে। বেনুর মনে মেয়েটির প্রতি আগ্রহ জন্মানোর ইচ্ছা দেখিয়ে রজত উৎসাহী হয়ে বলে, মেয়েটি প্রথম থেকে সংসারই বলেছি। বাবা মা জীবিত থাকার সময় থেকেই সংসারে রান্নাবান্নার ভার নিজের ওপরেই তুলে নিয়েছিল। বাবা বেঁচে থাকতে অনেক চেষ্টার পর একটি ছেলের সাথে বিয়ে দিয়েছিল। তবে শিমুলের বিয়েতে ইচ্ছে ছিল না। সে জানত গরিব বাবার মেয়েদের ভালো ছেলেরা বিয়ে করে না। যারা বিয়ে করবে পরবর্তীকালে পণ নিয়ে নানা রকম কথা শোনাতেও ছাড়বে না। তাই বিয়েতে রাজি হতো না প্রথম থেকে। কিন্তু বাবা মায়ের ইচ্ছার কাছেই নত হতে হয় তাকে। যে ছেলেটির সাথে সম্বন্ধ দেখা হচ্ছিল তার পরিবারে মা ও ছেলে একমাত্র। ছেলেটি মেডিসিনের ব্যবসায় যুক্ত, বাড়িতে মায়ের সাথে থাকে। নিজেদের ছোট্ট একটি বাড়ি, দেখতে শুনতেও সুপুরুষ। বিয়ের আগে সব কিছু জেনেই রাজি হয়ে যায়। রজত বলে যায়, গরিব বাবা মা কোনো মতে মেয়েকে বিয়ে দিয়ে স্বামীর সাথে শ্বশুর বাড়ি পাঠায়। অষ্টমঙ্গলায় মেয়ে দিরাগমনে এসে বেঁকে বসলেও পরে যেতে রাজি হয় শ্বশুর বাড়িতে। শিমুল একটা কথা বারবার বলতো, ওই শ্বশুর বাড়িতে আর যেতে পারবে না। বাবা মায়ের হাজার প্রশ্নের কোনো উত্তর দেয় না, কেবল এটুকুই বলে যে ওখানে সংসার করতে পারবো না। বাবা মা কিছুটা হলেও বুঝেছিল যে তাদের মেয়ের সাথে এমন কিছু একটা অন্যায় হয়ে গেছে যে তার জন্য স্বামীর সংসার করতে চাইছে না। দিরাগমনের পরে কয়েক সপ্তাহ শ্বশুরবাড়ি থেকে পুনরায় ফিরে আসে বাপের বাড়িতে। এবার রীতিমতো বেঁকে বসে বলে, আমার পক্ষে ওই বাড়িতে থাকা অসম্ভব, এত অত্যাচার সহ্য হয় না। মা বাবা সমস্ত কিছু বুঝলেও জোর করে না শিমুলের ওপরে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। মেয়ে মাসখানেক বাপের বাড়ি থাকার পর ছেলেটি শ্বশুর বাড়িতে এসে সকলের হাতে পায়ে ধরে অনুনয় বিনয়ের পরে শিমুল মা বাবার মুখের দিকে তাকিয়ে পুনরায় স্বামীর সাথে যেতে রাজি হয় শ্বশুরবাড়ি। এতক্ষণ বেণুগোপাল মৌনতা অবলম্বন করে শুনে যাচ্ছিল। রজত থামতেই বলে, দ্বিতীয়বার শ্বশুরবাড়িতে গিয়েও সংসারী হতে পারেনি তাহলে? মৃদু হেসে রজত বলতে শুরু করে, না, শিমুল বেশি দিন থাকতে পারেনি শ্বশুরবাড়িতে। পরে শুনেছিলাম ছেলেটার পরিবার বলতে মা ও ছেলে একটা সুশীল সুন্দরী মেয়ের সাথে মানিয়ে নিতে পারেনি, এটাই ছিল কারণ। বিয়ের পরে প্রথমবার যাওয়ার পরে কিছুদিন স্বাভাবিকভাবেই চলছিল শিমুলের সংসার, কিন্তু তারপর থেকেই মায়ের কথায় উঠত বসত ছেলে। সেখান থেকে সংসারের যন্ত্রণা শুরু হয়। ছেলেটির সব কিছু জেনে শুনেই এক কাপড়ে শিমুলের মতো গরিব পরিবার মেয়েকে এনেছিল নিজের স্ত্রীর সম্মান দিতে। নতুন বউ বাড়িতে কিছুদিন থাকার পরেই শাশুড়ির গঞ্জনা শুরু হয়, গরিব ঘর হওয়ার কারণে কিছু না নিয়ে আসার জন্য। উঠতে বসতে অজস্র কটূক্তি শুনতে হয় শিমুলকে। মায়ের কথায় উত্তেজিত হয়ে শিমুলের গায়ে হাত তুলতে শুরু করেছিল তার স্বামী। দ্বিতীয়বার শিমুল শ্বশুরবাড়ি যাওয়ার পরে চেষ্টা করেছিল সংসারে মানিয়ে নেওয়ার, কিন্তু ক্রমশই অত্যাচার বেড়ে চলছিল। মায়ের প্ররোচনায় স্বামীর সাথে এক ঘরে থাকাও অসম্ভব হয়ে উঠেছিল। কিছুদিন পরে থেকেই চোখের সামনে বাইরে মেয়েদের নিয়ে আসা সহ্য করতে পারেনি শিমুল। অশালীন অবস্থায় বিছানায় অন্য নারীর সাথে সঙ্গম করত সঞ্জয়। নানাভাবে পীড়িত হতে শুরু করেছিল। গায়ে হাত তোলাটা নিত্যদিনের অধ্যায় হয়ে দাঁড়িয়েছিল। রজত বলতে শুরু করে, বিয়ের মাত্র 2 সপ্তাহ পরের থেকে স্বামী মায়ের কথা শুনে শিমুলের গায়ে হাত দেওয়ার সাথে বাড়ির ভিতরে ব্যভিচার মেনে নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এমনকি তাদের ভেতরে স্বামী স্ত্রীর সম্পর্কেও রীতিমতো চিড় ধরেছিল কেবলমাত্র গরিব হওয়ার কারণে। তাই দিরাগমনে আসার পরে আর শ্বশুরবাড়ি ফিরতে চায়নি। পরে অনেক অনুনয়ের পর যখন দ্বিতীয়বার ফিরেছিল শ্বশুরবাড়ি, তখন কিছুদিন স্বাভাবিক ছিল শ্বশুরবাড়ির সম্পর্ক। তারপরেই পুরনো নীতি শুরু হয়েছিল শিমুলের সাথে। শাশুড়ির ইচ্ছে ছিল বৌমাকে যেন তেনভাবে উৎখাত করা, তার বদলে ধনী পরিবারের একটি মেয়েকে তার ছেলের জন্য নিয়ে আসতে পারে। মায়ের কথায় সম্পূর্ণ সায় ছিল ছেলের। এমতো অবস্থায় অত্যাচার সহ্য করতে না পেরে কোনো রকমে লুকিয়ে বাড়ি ফেলে শিমুল। তারপর থেকে শ্বশুরবাড়ির যাওয়ার স্বপ্ন মুছে যায়। কিছুদিন পরেই খবর পায় ছেলেটি আরেকটি মেয়েকে বিয়ে করে বাড়িতে এনেছে। আইনত অনেক কিছুই পদক্ষেপ নিতে পারত শিমুলের পরিবার, কিন্তু অত্যন্ত গরিব হওয়ার কারণে প্রতিবাদের পথ থেকে পিছিয়ে যেতে বাধ্য হয়। তারপর কেটে গেছে প্রায় অনেক বছর। এখন নিজেকে গুটিয়ে নিয়েছে শিমুল। বাবা মায়ের মৃত্যুর পর ভাইদের সংসারে কাজের মাসির দায়িত্ব নিয়ে কোনো রকমের জীবনে সংঘর্ষ করে চলেছে। রজত থানতেই বেণুগোপাল বলে, এটা তো সরাসরি অন্যায়। একটা স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ।
শিমুলের পরিবাপ আইনত পদক্ষেপ ওঠালে ওদের তো শাস্তি হয়ে যেত। রজত ম্লান হেসে বলে, অবশ্যই শাস্তি পাওয়ার কথা, তবে কি বলতো, শিমুলের হয়ে লড়াইটা করবে কে? বাবা মা নেই, ভাইরা দিদির দায়িত্ব এড়াতে পারলে বাঁচে, তেমন পরিস্থিতিতে ওর পাশে দাঁড়ানোর মতো তো কেউ নেই। তাই তো বাছা ধন অন্যায় করেও ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে। ক্ষণিক মৌন থাকার পর বেণুগোপাল ক্ষুব্ধ স্বরে বলে, সত্যি মেয়েটার ঘটনাটা শুনে না মনটা বিষাদ হয়ে গেল। কত প্রকার অমানুষ আছে এই ধরিত্রীর ওপরে, এটাই তার একমাত্র প্রমাণ। তবে রজত ভাইয়া, মেয়েটি পুনরায় সংসারে কি হতে চাইবে? মানে বিশেষত আমার মতো বৃদ্ধের সংসারে? আমার তো মনে হয় না। তবে মেয়েটির ঘটনাবলী সত্যিই বড় দুঃখের। রজত মৃদু হেসে বলে, রাজি হবে কি না বলতে পারবো না, তবে এটুকু বুঝেছি যে শিমুলের ভাইরা তাদের মাথার উপর থেকে দিদির বোঝা নামাতে পারলেই যার পরাণই খুশি হবে। মেয়েটার একটা নিশ্চিন্ত ভবিষ্যৎ হবে। তুমি যদি রাজি থাকো তাহলে কথা এগিয়ে নিতে পারি। বেণুগোপাল মৌন থেকে সম্মতি দিয়ে বলে, ওরা রাজি থাকলে এগোনো যেতে পারে, তবে আমার এখনও মনে হয় না এমন প্রস্তাবে রাজি হবে। রজত হেসে বলে, ভাইয়া তোমার থেকে সম্মতি পেয়ে গেলাম, এটাই বড় কথা। এখন ওদিকটা ম্যানেজ করাটা আমার উপর ছেড়ে দে। রজতের কথা শেষে বেণুগোপাল রজতের দুটি হাত ধরে অনুনয়ের সাথে বলে, একটা কথা মনে রেখো ভাই, এই ব্যাপারটা নিয়ে এখনই যেন লোক জানাজানি না হয়। আগে ভিতরে ভিতরে ঠিক হওয়ার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে, না হলে আমার মেয়ের দিকে নানা রকম বাধা আসতে দেরি হবে না। বেণুগোপাল হাত ধরেই বলে, রজত বন্ধু, এটা আমার মাথায় আছে, এখনই কেউ জানবে না, নিশ্চিন্তে থাকো। এদিকে রজত নিজের কাজে লেগে যায়। দিন কয়েক তার দেখা না পেয়ে বেণুগোপাল কিছুটা চিন্তিত হয়ে পড়ে। তাদের সন্ধ্যা আড্ডায় অনুপস্থিত থাকায় সাথী বন্ধুদের থেকে রজতের খবরাখবরও নিতে লজ্জিত বোধ হয়। এমন করেই এক সপ্তাহ পরে একদিন বিকালে বেণুগোপালের বাড়িতে এসে হাজির হয় রজত। সেদিন দুপুরের ভাত ঘুমটা কিছুক্ষণেই কেটে গেছিল বেণুগোপালের। মনের ভিতরে শিমুলকে নিয়ে একটা মিষ্টি স্বপ্নীল কল্পনায় বিচরণ করে যেতে মন চাইছিল। ঠিক পর মুহূর্তে রজতের কথার কতটা গুরুত্ব দেওয়া যায় সেটাও একটা প্রশ্নচিহ্ন উদয় হওয়াটা কারণ ছিল। তার ভিতরে সামাজিক মাধ্যমের কাছে প্রশ্নচিহ্ন ছিল একটা বড় বিষয়। তার এই বয়সে এসে পুনরায় সংসারী হওয়াটা কতটা মেনে নেবে সেই চিন্তায় ঘুমের ব্যাঘাত হওয়াটাও স্বাভাবিক কারণ হয়ে উঠছিল। বিছানায় বসে তারাশঙ্করের একটি উপন্যাস মনোনিবেশ করতে গিয়েও চিন্তনের কারণে গতিপথে বাধা সৃষ্টি করছিল। ঠিক তখনই সদরের কলিং বেলটা বেজে ওঠে ঝনঝন করে। কলিং বেলের আওয়াজে চিন্তিত হয়ে ভাবে, এই অসময়ে কে এলো? তাছাড়া ইদানিং তার বাড়িতে অতিথির আগমন প্রায় বন্ধ হয়ে গেছিল দীর্ঘদিন। বাড়িতে রান্নার মাসি এবং কাজের মাসি ব্যতীত সচরাচরই কারোর আগমন হয় না। চিন্তিত হয়ে দোতলা থেকে নেমে এসে সদর দরজা খুলতে খুলতে সুধায় কে এসেছেন একটু বলবেন? ঠিক তখনই রজতের কণ্ঠস্বর শুনে পুলকিত না হয়ে পারে না। দরজার তালা খুলে হাস্যজল মুখে রজতকে স্বাগত করতে গিয়ে নজরে আসে একটি যুবকের। কিঞ্চিত আশ্চর্য হলে রজতকে সম্বোধন করে বলে, ভায়া, এক সপ্তাহ হলো তোমার সাক্ষাৎ নেই, আবার হঠাৎ করে একদম বাড়িতেই পদার্পণ যে? রজতের মিষ্টি হেসে উত্তর দেয়, হ্যাঁ, কয়েকদিন কাজের চাপে তোমার সাথে দেখা হয়নি, কাজটাও যে তোমার জন্যই ছিল ভায়া। চলো ঘরের ভিতরে, আগে ওখানে বসেই সব কথা হবে। রজত কথাটা শেষ করে পাশে দাঁড়িয়ে থাকা যুবকটি আহ্বান করে, এসো, তিমির বাড়ির ভিতরে বসে বাকি আলোচনাটা শেষ করে নেওয়া যাক। বেণুগোপাল দুজনকে ঘরে ডেকে নিয়ে সদর দরজায় পুনরায় তালা দিয়ে বলে, উপরের ঘরে আসুন, এখনই, এখানে ওপরেই আমার বসবাস। তিনজনে এসে বসে বেণুগোপালের দুতলের ডাইনিং হলে। বেণুগোপাল লক্ষ্য করে তিমির নামক যুবকটি বাড়িটির চারদিকে লক্ষ্য করতে করতে উপরে এসে ডাইনিং হলে বসার সময় অবাক নজরে চারদিকটা বড় বড় চোখে তাকিয়ে দেখতে থাকে। বেণুগোপাল কিছুটা আন্দাজ করলেও এই নিয়ে কোনো কটাক্ষ করেননি। তবে রজতের সাথে যুবকটিকে বসতে বলে পাশের ফ্রিজ থেকে 2 গ্লাস ঠান্ডা পানীয় এবং দুজনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, কথাও চলতে থাকবে, তার সাথে গলাটাও ভিজিয়ে নেওয়া যাক। তিনজনই বসার পরে রজত বলতে শুরু করে, আমি পরিচয় করিয়ে দিচ্ছি, এই ছেলেটির নাম তিমির সরকার, আর এর দিদির সাথেই তোমার বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছে। যদি আমি সব কিছু পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিয়েছি, তথাপি নিজের চোখে সব কিছু দেখার জন্য একাই এসেছে।
তিমিরের দিকে তাকিয়ে বলেন, ইনি হলো বেণুগোপাল মজুমদার, কেন্দ্রীয় সরকারি চাকরি থেকে রিটায়ার্ড নিয়েছেন কিছুদিন হলো, যেটা আমি তোমাকে আগেই বলেছি। উনি বিপত্নিক হয়েছেন বছর 10 হলো। সংসারের সম্পূর্ণ একলা, নিরোগ স্বাস্থ্য শরীর তুমি নিজে দেখেই বুঝতে পারবে। এবারে তোমাদের ভিতরে কোনো প্রকার কথা থাকলে বলে নিতে পারবে, আমিও তোমাদের কথায় যথাযথ সাহায্য করতে পারব। পরিচয় পর্ব সমাপ্ত পরেই তিমির 2 হাত জড়ো করে নমস্কার জানিয়ে বলে, রজত কাকু আমাদের সব কিছুই জানিয়েছেন। রজত কাকু আমাদের পরিবারের একজন সদস্য বললে কম হবে, আপনার বিষয়ে সব কিছুই অবগত ইতিমধ্যে। তবে আপনার মুখ থেকে শুনতে চাই কিছু কথা, যদি আপনার আপত্তি না থাকে। বেণুগোপাল স্মিত হেসে বলে, আপনার যা কিছু জানার আছে প্রকট করতে পারেন নির্দ্বিধায়। তখন রজতের সাথে তিমিরও হেসে উঠে বলে, আপনি আমাকে তুমি বলে সম্বোধন করতে পারেন। আমার প্রশ্ন, আপনার এমন সিদ্ধান্তে আপনার মেয়েদের পক্ষ থেকে কোনো প্রকার অশান্তিকর পরিস্থিতির সম্মুখস্থ হতে হবে না তো পরবর্তী সময়? এছাড়া আপনার এমন সিদ্ধান্তে আপনার নিকটস্থ আত্মীয়বর্গের দিক দিয়ে কোনো প্রকার ক্ষোভ অথবা বাধা সৃষ্টির সম্ভাবনা থাকলে আপনি সেই পরিস্থিতি থেকে মুক্ত হতে পারবেন তো? আমাদের বোনের একবার বিবাহ হয়ে গেছে, তার মনের ক্ষত এখনও কিন্তু বিলীন হয়নি, এটা আমাদের গোচরে আছে। তাই এমন শঙ্কা হওয়াটা কি স্বাভাবিক নয়? বেণুগোপাল মৃদু হেসে বলে, যারা আমার এমন সিদ্ধান্ত মেনে নেবে না তাদের আমি ত্যায্য করতেও পিছপা হব না, এটাই আমার শপথ। আর যারা আমাদের দুদিনের চোখের দেখাটুকু দেখতে আসেনি, তাদের ক্ষোভের কারণ যদি আমার এমন সিদ্ধান্তও হয়ে যায়, তাতে আমার কিছু আসে যায় না। যদি কোনো দিন তেমন পরিস্থিতি আসে, তাহলে আমার সমস্ত সম্পদ বিক্রি করে অন্য কোথাও অবস্থান করতেও পিছপা হবে না। তবে আমারও একটি ইচ্ছে আছে, যে মেয়েটি সব কিছু জেনে শুনে আমার জীবনে আসবে, তাকেও আমার শেষ দিন পর্যন্ত নিজের সবটুকু দিয়ে পাশে থাকতে হবে, এটুকুই ইচ্ছে আমার। পরবর্তীকালে আমার পেনশন এবং সম্পত্তির মালিকানা তার হবে, তবে এটা তখনই সম্ভব হবে যখন মেয়েটি আমার সব কিছু জেনে আমাকে আপন করে নিতে পারবে। বেণুগোপালের কথা শুনে তিমির বলে, আপনার চাওয়া পাওয়াগুলো একদম ঠিক। স্বামী স্ত্রীর সম্বন্ধে এমনটাই হওয়া উচিত। আমার দিদি কিন্তু খুব সহজ সরল স্বভাবের, একটু ভালোবাসা, একটু শ্রদ্ধা, একটু সম্মানের ফিকিরি। এমন সহজ সরল মেয়ে আপনার জীবনে কোনোদিন অশান্তির কারণ হবে না, এটা শপথ করে বলতে পারি। তবে যদি ঠিক থাকে, তাহলে একদিন দুজনের সাক্ষাতের অবশ্যই প্রয়োজন। দুজনে নিজেদের বুঝে নিয়ে তবে আগামী পদক্ষেপ নিলে পরবর্তী সময়টা সুখের হবে বলে আমি বিশ্বাস করি। নানান কথাবার্তায় সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছিল। তার ভিতরে কাউকে ফোনে নানা রকম খাবারের আয়োজন করছিল বেণুগোপাল। রাতের খাবার দুজনকে একসাথে খাওয়ানোর পরেই ছেড়েছিল সেদিনের মতো। যাওয়ার সময় তিমির বারবার বলে গেছিল, রজত কাকুর সাথে দিদিকে নিয়ে কথা বলবো। রজত কাকু আমাদের বলেছে দিদিকে এখনও সম্পূর্ণটা জানানো হয়। 2-1 দিনের ভিতরেই আপনাকে সুসংবাদটা দেবো, এটুকু আশা রাখছি। বেণুগোপাল স্মিত হেসে বলে, সবার আগে তোমার দিদির ইচ্ছা, তার সম্মতি হলেই তবে আগামী পদক্ষেপ। সদর দরজা থেকে বিদায় নিয়েছিল দুজনকে। তারপর নিজের ঘরে এসে নানা চিন্তায় পেয়ে বসেছিল বেণুগোপালকে। প্রথম চিন্তাটা এসেছিল 2 কন্যাকে নিয়ে। বাবার এমন পদক্ষেপে তারা কতটা অখুশি হয় সেটাই ভাবার বিষয় ছিল তার পক্ষে। কিন্তু সব কিছুকে জলাঞ্জলি দিতেই হবে নিজের জন্য, এমনটা ভেবে মনের মধ্যে দৃঢ় সংকল্প নেয় বেণুগোপাল। রাতে খাওয়ার পরে শোবার সময় কিছুটা সুখদ অনুভূতিতে পেয়ে বসেছিল বেণুগোপালকে। নতুন করে আরেকটি রমণের আলিঙ্গনে স্বপ্নের বিভোর হয়ে উঠেছিল তার সমস্ত অস্তিত্ব। তথাপি একটা চিন্তা থেকে গেছিল, এমন সম্পর্কের পূর্ণ পরিণতি পাবে তো? গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসবে। যদি এই গল্পে তোমরা প্রচুর ভালোবাসা দাও, তবেই আমি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসবো।